আমরা পঞ্চম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশের 7 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। 1 বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কোন জেলায় অবস্থিত? বীরভূম। 2 বালুরঘাট কোন নদীর তীরে অবস্থিত? আত্রেয়ী। 3 সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিনে পালন করা হয় শিক্ষক দিবস। 4 পশ্চিমবঙ্গের কোন জেলা তরাই অঞ্চলের অন্তর্ভুক্ত নয়? হুগলি। 5 দামোদর নদের দুই পাশে সবচেয়ে বেশি চাষ হয় আলু। 2 আছে শূন্যস্থান পূরণ করো। 2-1 তমলুকের আদি নাম তাম্রলিপ্ত। 2-2 রেশম কীট পালনের জন্য তুঁত গাছের চাষ করা হয়। 2-3 ডিভিসির পুরো নাম দামোদর ভ্যালি কর্পোরেশন। 2-4 বারুইপুরের পেয়ারা, তরমুজ আর পান খুব বিখ্যাত। 2-5 আবুল কালাম আজাদ স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী। 2-6 নদিয়া জেলার শান্তিপুর রাসমেলার জন্য বিখ্যাত। 2-7 পশ্চিমবঙ্গের সুন্দরবন অংশে মোট 135টি দ্বীপ আছে। 3 আছে সত্য না মিথ্যা লেখো। 3-1 এলেঘাই এবং কংসাবতী নদী মিশে তৈরি হয়েছে হলদি নদী। সত্য। 3-2 বেথুয়াঢোরি বন পুরুলিয়া জেলায় আছে। মিথ্যা। 3-3 ডায়মন্ড হারবারে চিংড়িখালি দুর্গের ভগ্নাবশেষ আছে। সত্য। 3-4 ভগিনী নিবেদিতা নিজের জীবনের পরোয়া না করে প্লেগ রোগীদের সেবা করেছিলেন। সত্য। 3-5 বিরসা মুন্ডা ইংরেজদের বিরুদ্ধে লড়াই করার জন্য বাঁশের কেল্লা বানিয়েছিলেন। মিথ্যা। 3-6 মানুষ কখনোই নিম পাতা কীটনাশক হিসেবে ব্যবহার করেনি। মিথ্যা। 4 আছে স্তম্ভ মেলানো। 4-1 পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ সান্দাকফু। 4-2 কুলিক পাখিরালয় রায়গঞ্জ। 4-3 ছৌ নাচের জন্য বিখ্যাত পুরুলিয়া জেলা। 4-4 গান্ধীবুড়ি মাতঙ্গিনী হাজরা। 4-5 রেল ইঞ্জিন তৈরির কারখানা চিত্তরঞ্জন। 4-6 নিত্যবহ নদী হচ্ছে তিস্তা। 5-1 বলেছে নদীমাতৃক সভ্যতা বলতে কি বোঝো? নদীকে কেন্দ্র করে যে সভ্যতা গড়ে ওঠে তাকে নদীমাতৃক সভ্যতা বলে। পৃথিবীর প্রাচীন সভ্যতাগুলো নদীর তীরেই গড়ে উঠেছিল। যেমন সিন্ধু নদীর তীরে প্রাচীন হরপ্পা সভ্যতা গড়ে উঠেছিল। টাইগ্রিস আর ইউফ্রেটিস নদীর তীরে মেসোপটেমিয়া আর নীল নদের তীরে মিশরীয় সভ্যতার সৃষ্টি হয়েছিল। 5-2 বলেছে পশ্চিমবঙ্গের রাঢ় অঞ্চলের ভূপ্রকৃতি সম্পর্কে সংক্ষেপে লেখো। এই ভূমিরূপের বৈশিষ্ট্য দিলেই হবে। 1 হচ্ছে রাঢ় অঞ্চলটি পশ্চিমের মালভূমি অঞ্চল থেকে আগত নদীসমূহের দ্বারা বাহিত পলি সঞ্চয়ের ফলে সৃষ্টি হয়েছে। 2 অঞ্চলটি পশ্চিম থেকে পূর্ব দিকে ঢালু। 3 সাধারণভাবে অঞ্চলটিকে সমভূমি বলা হলেও এর উত্তর আর পশ্চিম ভাগে কিছু উঁচু নিচু বা তরঙ্গায়িত ভূমি দেখা যায়। 4 রাঢ় অঞ্চলের অধিকাংশ স্থান উর্বর দোআঁশ মাটি দ্বারা আবৃত। 5-3 দিয়েছে সুন্দরবন অঞ্চলের মানুষের জীবিকাগুলি কি কি? লিখবে বিশ্ব প্রকৃতির অনন্য সৃষ্টি সুন্দরবন। সুন্দরবনের মানুষেরা নানাভাবে জীবিকা অর্জন করে, যেমন মাছ ধরা। সুন্দরবনের নদীতে মাছ এবং মিন ধরে এবং বিক্রি করে জীবিকা অর্জন করে। 2 কাঠ মধু সংগ্রহ। বনের কাঠ এবং মধু সংগ্রহ করে অনেকে জীবিকা অর্জন করেন। 3 মাছ চাষ। খাড়ি অংশে মাছ চাষ করে মানুষ জীবিকা অর্জন করেন। 4 নৌকা চালানো। অনেকে নদীতে নৌকা চালিয়ে জীবিকা অর্জন করেন। 5 হচ্ছে কৃষিকাজ। কৃষিকাজ করেও সুন্দরবনের মানুষ জীবিকা অর্জন করেন। 5-4 দিয়েছে 2 জন বাঙালি মহিলা বিপ্লবীর নাম কল্পনা দত্ত, মাতঙ্গিনী হাজরা। 5 বলেছে হারভেস্টার কি? লিখবে যে অত্যাধুনিক যন্ত্রের সাহায্যে ধান কাটা এবং ঝাড়া হয় তাকে হারভেস্টার বলা হয়। তাহলে যে অত্যাধুনিক যন্ত্রের সাহায্যে ধান কাটা ঝাড়া হয় তাকে হারভেস্টার বলে। হারভেস্টারের সাহায্যে ধান কাটা ঝাড়াই মাড়াইয়ের মাধ্যমে ধানকে খড় থেকে আলাদা করে এক জায়গায় জড়ো করে রাখা যায়। হারভেস্টারের ব্যবহার মানুষের পরিশ্রমের সময় 2 কমিয়ে দিয়েছে। 6 দাগে আসি। 6-1 দিয়েছে সবুজ বিপ্লব বলতে কি বোঝো? শুধু সবুজ বিপ্লব বলতে কি বোঝায় কাকে বলে লিখলেই হবে। লিখবে 1960-এর দশকে, যদিও 3 নাম্বার আছে তো এই টিকাটা লিখে দেবে, তাহলে 91 পেজে 3 নাম্বার আছে, এই টিকাটা লিখে দেবে যে 1960-এর দশকে ভারতীয় কৃষিতে যে ব্যাপক উৎপাদন বৃদ্ধি এবং আমূল পরিবর্তন ঘটে তাকে সবুজ বিপ্লব বলে। কারণ 1 হচ্ছে উচ্চ ফলনশীল বীজের ব্যবহার বৃদ্ধি। 2 রাসায়নিক সার ও কীটনাশকের ব্যাপক ব্যবহার। 3 ডিপ টিউবওয়েল বসিয়ে জলসেচের ব্যবস্থা। 4 কৃষিজ যন্ত্রপাতির ব্যবহার বৃদ্ধি প্রভৃতি কারণে ভারতীয় কৃষিতে উৎপাদন বৃদ্ধি পেতে থাকে। প্রভাব 1 হচ্ছে গমের উৎপাদন সবচেয়ে বেশি বৃদ্ধি পায়। 2 ধান, ডাল, তৈলবীজ প্রভৃতি প্রচুর পরিমাণে উৎপাদিত হয়। আর 3 খাদ্যের আকাল কেটে যায়, কৃষকদের আয় বৃদ্ধি পায়। 6-2 দিয়েছে আমার সোনার বাংলা গানটি। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গানটি সম্পর্কে যা জানো লেখো।
লিখবে যে পদ্মার গায়ে, বাংলাদেশে পদ্মার গায়ে একটা জায়গা আছে শিলাইদহ, সেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের বাবার জমিদারি ছিল। রবীন্দ্রনাথ ঠাকুর সেই জমিদারি দেখার ভার নিয়েছিলেন, সেই জমিদারি দেখার ভার দিয়েছিলেন তার বাবা তাকে। তাই কলকাতা থেকে শিলাইদহ যাওয়া আসা করতেন তিনি। সম্ভবত এই অঞ্চল দেখে তিনি মাতৃভূমিকে সোনার বাংলা বলে একটা বিখ্যাত গান লিখেছিলেন, সেটা হচ্ছে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। গানটা 1905 সালে লেখা, যখন ইংরেজরা বাংলাকে দুভাগ করে দিয়েছিল, দুটো আলাদা প্রদেশ। সেই ঘটনাকে বলা হয় 1905-এর বঙ্গভঙ্গ। এর প্রতিবাদে এই গানটা তিনি লিখেছিলেন। এই গানটা আবার খুব বিখ্যাত কারণ এটি বাংলাদেশের জাতীয় সঙ্গীত। 6-3 দিয়েছে পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে গঙ্গা নদীর প্রবাহ বর্ণনা করো। লিখবে উত্তরাখণ্ড রাজ্যের গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে শুরু, উত্তরপ্রদেশ বিহারের মধ্যে দিয়ে এসে পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদ জেলায় ঢুকেছে, তারপরে দুটো ভাগ হয়ে গেছে, বেশি চওড়া ধারাটা চলে গেছে বাংলাদেশের ভেতর দিয়ে পদ্মা নামে, অন্য ধারা পশ্চিমবঙ্গের ভেতর দিয়ে গেছে। মুর্শিদাবাদের মিঠিপুর থেকে নদিয়ার নবদ্বীপ পর্যন্ত এই ধারাটির নাম ভাগীরথী, আর নবদ্বীপের পর থেকে এর নাম হুগলি নদী। এই ভাগীরথী হুগলি নদী ডায়মন্ড হারবার হলদিয়া পেরিয়ে আরো দক্ষিণে গিয়ে বঙ্গোপসাগরে মিশেছে। 6-4 দিয়েছে লুপ্তপ্রায় মাছেদের রক্ষা করবার জন্য কি কি করা উচিত। এই যে লুপ্তপ্রায় মাছ কিভাবে বাঁচানো যেতে পারে, রক্ষা করার জন্য লুপ্তপ্রায় মাছেদের একটা তালিকা তৈরি করতে হবে। এরপর মাছগুলি কোথায় জন্মায় সেই জায়গাগুলি চিহ্নিত করে একটা করে নিষেধাজ্ঞা বোর্ড ঝুলিয়ে দিতে হবে। বড় ফাঁদের জাল ব্যবহার করতে হবে এবং লুপ্তপ্রায় মাছগুলি ছোট অবস্থায় ধরা পড়লে সেগুলি ছেড়ে দিতে হবে। আর বাজারে বাচ্চা, ন্যাদোস, খলসে, খরশুলা প্রভৃতি বেচাকেনা বন্ধ করলে জরিমানা করতে হবে। পঞ্চায়েত নিজে একটা দুটো পুকুর নিয়ে লুপ্তপ্রায় মাছ সংরক্ষণে উদ্যোগ নিতে পারে ও মাছ চাষি তথা জনগণকে লুপ্তপ্রায় মাছ সম্পর্কে সচেতন করতে পারে।